আজ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেও পড়শি দেশ বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে আজ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ঠিক কি বলেছেন আমরা শোনাব। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই বাংলাদেশের জন্য বার্তা দিলেন তিনি। এবং আজকে এই ২১শে জুলাইয়ে কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ২১ তারিখটাই সম্ভবত বাংলাদেশের সঙ্গে জুড়ে গিয়েছে। ২১শে ফেব্রুয়ারি যেমন বাংলা ভাষা আন্দোলনের জন্য গোটা বিশ্বেই সমাদৃত, এবং তার সঙ্গে সঙ্গে এই ২১শে জুলাইও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে রইল বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও। কারণ আজকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বাংলাদেশে, এবং সেই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। সেই রায় সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, আজ প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই সংরক্ষণ নিয়ে সুনির্দিষ্টভাবে ঠিক কী রায় দিয়েছে? দেখো, আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ৩০% সংরক্ষণ ছিল এতদিন ধরে ১৯৭২ সাল থেকে, অর্থাৎ ১৯৭১-এ যে মুক্তিযুদ্ধ, তারপরে ১৯৭২ থেকে যে সংরক্ষণ সরকারি চাকরিতে চলে আসছে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে পরিবার, সেই পরিবার ৩০% সংরক্ষণ পাবে সরকারি চাকরিতে, সেটা কিন্তু বাতিল করে দিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা হাসিনা সরকারের যেটা দাবি ছিল, যেটা আবেদন ছিল, যে সমস্ত সংরক্ষণ বাতিল করতে হবে। অর্থাৎ চাকরির ক্ষেত্রে বাংলাদেশের যে সরকারি চাকরি, সেখানে ৫৬% সংরক্ষণ ছিল। তার মধ্যে ৩০% মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, ১০% বিভিন্ন জেলার জন্য, ১০% মহিলাদের জন্য, ৫% জনজাতিদের জন্য এবং ১% প্রতিবন্ধীদের জন্য, অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের জন্য। এবং এই সম্পূর্ণ যে সংরক্ষণ, অর্থাৎ সরকারি চাকরিতে কোনো সংরক্ষণ থাকবে না, এই দাবিটা ছিল কিন্তু হাসিনা সরকারের। এবং যখন তারা ২০১৮-তে যখন তারা হাইকোর্টে গেল এবং তারপরে সংরক্ষণ বাতিলের জন্য তারা যখন আর্জি জানালো, এবং তারপরে ২০২১-এ এই মুক্তিযোদ্ধাদের ৭টি পরিবার তারা পাল্টা যে সরকারের যে আবেদন ছিল, সেই আবেদনের পাল্টা আর্জি জানালো যে ৩০%ই সংরক্ষণ দেওয়া হোক মুক্তিযোদ্ধাদের পরিবারের। এবার হাইকোর্ট রায় দিল যে সরকার যে আর্জিটা জানাচ্ছে বা আবেদন করছে যে সমস্ত সংরক্ষণ বাতিল করতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে, সেই যে আর্জি বা সেই আবেদন কিন্তু সম্পূর্ণ বেআইনি, এটা করা যাবে না। অর্থাৎ হাইকোর্টের যে রায়, সেই রায়ে কিন্তু কার্যত বাংলাদেশে কিন্তু এমন আন্দোলন শুরু হলো যেটা কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে পরিণত হলো এবং গুলি চলল। এখনও পর্যন্ত যা খবর, অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে, প্রায় ৫৫০ জনের ওপর আহত। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা, যেটা তুমি শুরুতেই বললে অঙ্কুর, যে ২১শে জুলাই যেমন তৃণমূলের শহীদ তর্পণ দিবস, যেটা এপার বাংলাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপার বাংলাতে সরকার রয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার, এবং সেই তৃণমূল কংগ্রেসের যে সরকার, তাদের কাছে ২১শে জুলাই যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক একটা প্রেক্ষাপট, ঠিক তেমনি আজকে এই ২১শে জুলাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অন্যতম বড় যুগান্তকারী একটা রায় হয়ে থাকলো। যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য ৩০% নয়, মাত্র ৫% সংরক্ষণ থাকবে এবং বাকি ২% সংরক্ষণ থাকবে অন্যদের জন্য। অর্থাৎ সেখানে বিশেষভাবে সক্ষম এবং অন্য জনজাতি, তাদের জন্য কিন্তু ২% সংরক্ষণ থাকবে। অর্থাৎ ৯৩% কিন্তু চাকরি, সরকারি চাকরি বাংলাদেশে হবে সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে। এটাই কিন্তু আজ সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট তার সঙ্গে এটাও জানিয়েছে, যারা আন্দোলন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্রছাত্রী, তারা যেন আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায় এবং পড়াশোনা শুরু করে,
বাংলাদেশের যে অশান্ত যে পরিবেশ, সেই পরিবেশটাকে কিন্তু থামাতে হবে। অর্থাৎ কোথাও একটা পরিবেশ যেন শান্ত হয় এবং শিক্ষার্থীরা যারা আন্দোলনে ছিলেন, যারা আন্দোলন করছিলেন, তারা যেন আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে তাদের যেন পড়াশোনা আবার শুরু করে দেন। এক্ষেত্রে এই যে আন্দোলনের রাশটা তো অনেকটাই রাজনৈতিক হাতে চলে গিয়েছিল গত কয়েকদিনে, আমরা সেটা বুঝতে পেরেছিলাম। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে শেখ হাসিনা কতটা লাভবান হলেন বা তার বিরোধীরাই বা কতটা ধাক্কা খেলো, কি মনে হচ্ছে দিব্যেন্দু? না দেখো, ঠিক কথাই তুমি যেটা বলছো যে একটা যখন আন্দোলন শুরু হয়, স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, সেটা কিন্তু আর শুধুমাত্র ছাত্র আন্দোলনের মধ্যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার কারণ আমরা জানি যে এই যে আন্দোলন যেটা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আন্দোলনটা সংগঠিত হয়েছে, আস্তে আস্তে কিন্তু এই যে আন্দোলন, সেখানে কিন্তু ছাত্রনেতা তারা জড়িত আছে, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা জড়িত ছিল। এক এক করে আমরা কিন্তু দেখতে পেয়েছি, সেই খবর হয়তো খুব বেশি সেভাবে প্রকাশে আসেনি, কিন্তু এটা ঠিক এই ছাত্র আন্দোলনের সঙ্গে কিন্তু ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে গিয়েছিল বিএনপি এবং জামাত। অর্থাৎ কোথাও একটা তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছিল, কারণ আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে যারা রয়েছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগটা বারবার করে আন্দোলনকারীরা করছিলেন যে ছাত্রলীগের তরফ থেকেও, অর্থাৎ ছাত্রলীগের বহু ছাত্রনেতা তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে তারা তাণ্ডব চালিয়েছে, তারা গুলি চালিয়েছে পর্যন্ত, শুধুমাত্র পুলিশের গুলি নয়, শুধুমাত্র র্যাবের গুলি নয়, এই ছাত্রলীগের নেতারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডব চালিয়েছে, যেটা আন্দোলনকারীদের বারবার অভিযোগ ছিল। অর্থাৎ এই ছাত্রলীগ যখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেল, ঠিক তখনই কিন্তু বিএনপি এবং জামাত তারাও কিন্তু ছাত্রদের পাশে দাঁড়ালো, অর্থাৎ রাজনৈতিক রংটা লেগে গেল। এবার যেটা হাসিনা সরকার কি করলো, হাসিনা সরকার যেটা করলো যে যেটা আমি আগেও বলছিলাম যে অঙ্কুর, যে এই যে আদালতের রায়, সেটা হাইকোর্ট হোক কিংবা সুপ্রিম কোর্ট, যদি আদালত কোনো রায় দেয়, আদালত যদি কোনো তার পর্যবেক্ষণের কথা জানায়, তাহলে সরকার এটা কিন্তু বলতে পারে যে এটা আদালতের রায়, এটা আদালতের পর্যবেক্ষণ, এখানে আমাদের কিছু করার নেই, কারণ আমরাই কিন্তু সংরক্ষণ তুলে দিতে চেয়েছিলাম। অর্থাৎ যে 56% সংরক্ষণ সরকারি চাকরিতে বলবৎ রয়েছে, সেটা তুলে দিতে চেয়েছে কিন্তু এই হাসিনা সরকার, এই আওয়ামী লীগ সরকার। অর্থাৎ কোথাও একটা বার্তাটা এমনভাবে দেওয়া হয়েছিল যে যখন আবার যখন ফিরতে হবে ক্ষমতায়, তখন এই বার্তাটা দেওয়া হলো যে কোথাও কি তাহলে ভোট ব্যাংকটা হাতছাড়া হয়ে যাবে, তখন কিন্তু তারা জানালো না। এবং যখন দিব্যেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপিকা সম্পূর্ণা গোস্বামী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, তার রাজনৈতিক তাৎপর্যটা আপনার কাছ থেকে জানতে চাইব। দেখুন, এর আগে 2018 সালে তো শেখ হাসিনা নিজেই এই সংরক্ষণটাকে স্ক্রেপ অফ করে দিতে চেয়েছিলেন এবং তারপরে সেটা হাইকোর্ট বহাল করে এবং সেটা নিয়ে আবার কেস হয় সুপ্রিম কোর্টে এবং সেটারই রায় আজকে আমাদের সামনে এসছে। এখন বিষয়টা হচ্ছে যে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনা সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু নিজেরাও যে এই সংরক্ষণের খুব একটা পক্ষে ছিল তা নয়, এবং সেটাই দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টেও সেইটাই বহাল থাকছে। এটা একদিকে যেমন খুবই সুখবর, কারণ যেভাবে বাংলাদেশে যে অশান্তি যে জায়গায় যে মাত্রায় চলে গেছিল, সেই মাত্রার জায়গা থেকে সুপ্রিম কোর্টের এই আশা করি বাংলাদেশের আপামর জনতার কাছে যথেষ্টভাবে অ্যাকসেপ্টেড হবে। কিন্তু এখানে একটা বিষয় চিন্তার কারণ রয়ে যাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে ছাত্র আন্দোলন, যেটা ছাত্র আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, সেখানে যেহেতু বিরোধীদের একটা মারাত্মক ইনফ্লুয়েন্স, স্পেশালি জামাত এবং বিএনপি, তাদের যেহেতু একটা মারাত্মক ইনফ্লুয়েন্স ছিল এবং তারা চেয়েছিল এই ছাত্র আন্দোলনের দ্বারা শেখ হাসিনার যে নির্বাচিত সরকার, যেটা 2024 জানুয়ারি মাসে এসছে, তাকে কোনোভাবে ফেলে যদি ক্ষমতা দখল করা যায়। এবং আমরা দেখেছি যে যেটার মাত্রা এমনই পর্যায়ে পৌঁছেছে যে জেল থেকে বন্দীদেরকে পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জটা কিন্তু এখনো থেকে যাবে, যদিও আপামর জনতার কাছে এই রায়টা আশা করি আমার যতদূর ধারণা এটা অ্যাকসেপ্টেড হলেও চ্যালেঞ্জটা কিন্তু থেকে যাবে। এবং আমার মনে হয় কোনো রকম কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে সাপ্রেশন না করে
ইমিডিয়েট কোনো গণতান্ত্রিক পদ্ধতি, কোনো কমিটি তৈরি করে প্যাসিফিক সেটেলমেন্ট করাটা আমার মনে হয় যে আওয়ামী লীগের জন্য আরো বেশি বুদ্ধিমত্তার পরিচয় হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আজকে তো 30% থেকে 5%-এ পৌঁছে গেল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষণটা, সেটাকে আওয়ামী লীগের ছাত্ররা এই যারা আন্দোলনকারী তাদের সঙ্গে রাস্তায় নেমে লড়াই করছিল 30%-এর পক্ষে দাঁড়িয়ে। আজকে শেখ হাসিনা সরকার বা তার দলের শীর্ষ নেতৃত্ব কিভাবে এটার পক্ষে দলের নিচুতলার কর্মীদের বোঝাবেন, আপনি কি মনে করছেন? দেখুন, আমি এটা যেটা আগেই বললাম যে অনেক বেশি ট্যাক্টফুলি এবং প্যাসিফিক সেটেলমেন্টের মাধ্যমে কিন্তু বোঝাতে হবে। কারণ আমরা দেখেছি যে যদিও আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা 18-তে নিজেই স্টেপ আপ করতে চেয়ে সুপ্রিম কোর্টে যায়, কাজে একটা বিষয়ে আমাদেরকে বারবার বুঝতে হবে যে আওয়ামী লীগ সরকার কিন্তু মারাত্মক পক্ষে নয়। এটা বিরোধী ছাত্র গোষ্ঠী, তারা যেহেতু এটা নিয়ে আন্দোলনে নেমেছিল, তাই আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারা তাদের বিপক্ষে আন্দোলনে আরো বেশি ঘি ঢালে। এটা একটা রাজনৈতিক পুরোপুরি একটা রাজনৈতিক তকমা লেগে যায় গোটা ছাত্র আন্দোলনটায়। যেহেতু চ্যালেঞ্জটা আওয়ামী লীগের কাছে অনেক বেশি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটাও কিন্তু মারাত্মক, এবং এই সুপ্রিম কোর্টের রায়ের পরে সেই জনপ্রিয়তার মাত্রাটা কিন্তু আরো বাড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ছাত্র আন্দোলন, স্পেশালি আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, তাদেরকে আরো ট্যাক্টফুলি বুঝিয়ে তাদেরকে ভীষণ বুদ্ধির সঙ্গে এই জায়গাটাতে কিন্তু সেটেলমেন্টের দিকে যেতে হবে বলেই আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, তুমি থাকো আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো।